অনবরত গাড়ির হর্ন বাজিয়ে যাচ্ছে মার্শিয়াদ। প্রায় 15 মিনিট যাবৎ বিরতিহীনভাবে সে এই কাজ করে যাচ্ছে। নিজের ঘরের জানালা দিয়ে পর্দার ফাঁক আগলে একবার দেখেছিল নুরাইসা, কিন্তু বাইরে আসেনি। কল করলেও তা রিসিভ করছে না নুরাইসা। মার্শিয়াদের মন উৎকণ্ঠায় ভরে ওঠে। ভয়ঙ্কর কিছু চলছে তার মনে। কিছুক্ষণ পর বাড়ির সামনের খোলা বারান্দায় এসে দাঁড়ায় নুরাইসা। তাকিয়ে দেখে কাতর নয়নে সরল দৃষ্টিতে তাকিয়ে আছে মার্শিয়াদ। দূর থেকেই একে অপরের মুখের অভিব্যক্তি স্পষ্ট দেখতে পায় তারা। নুরাইসা ভিতরে চলে যায়। মার্শিয়াদ ঠোঁট জোড়া ফাঁক করে এক লম্বা নিঃশ্বাস ফেলে। আবারও হর্ন বাজাতে থাকে মার্শিয়াদ। বাড়ির মেইন গেট খুলে বেরিয়ে আসে নুরাইসা। ওকে দেখেই চোখের কোনো বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ে মার্শিয়াদের। এক শান্ত, স্বস্তিকর নয়নে তাকায় নুরাইসার দিকে। ধীম পায়ে নুরাইসা এগিয়ে আসে মার্শিয়াদের কাছে। অশ্রুসিক্ত 2 নয়নে তাকিয়ে আছে নুরাইসা। মার্শিয়াদের বুক কেঁপে ওঠে। আহত গলায় বলল, মিষ্টি। শান্ত নুরাইসা হঠাৎ জ্বলে ওঠে। তপ্ত গলায় বলল, কেন এসেছেন আপনি এখানে? কেন এসেছেন? চলে যান আপনি, চলে যান। মার্শিয়াদ ধীর গলায় বলল, প্লিজ মিষ্টি, আমার সিচুয়েশনটা একটু বুঝার চেষ্টা করেন। ঝোড়ো ঝোড়ো করে কেঁদে উঠে নুরাইসা। তার চোখের স্মিত ধারা এইবার স্ফীত হয়। জড়ানো গলায় বলল, কিছু বুঝতে চাই না আমি। কিছু না। আপনি আমাকে একটুও ভালোবাসেন না? একটুও না। মার্শিয়াদ লম্বা পা ফেলে নুরাইসার কাছে গিয়ে ওকে শক্ত হাতে জড়িয়ে ধরে। আর্দ্র গলায় বলল, আমি আপনাকে ভালোবাসি মিষ্টি। সত্যিই ভালোবাসি। কিন্তু আমি নিরুপায়। আমার হাত বাঁধা। নুরাইসা কোনো শব্দ করে না। ডুকরে কেঁদে চলে। ওর চোখের পানিতে ভিজে যাচ্ছে মার্শিয়াদের ব্লেজার। হিম বায়ু বইছে। হেমন্তের শুরু, সাথে শীতের আমেজ। মার্শিয়াদ টের পায় নুরাইসার সম্পূর্ণ শরীর একদম শীতল। কম্পন শুরু হয়েছে তার শরীরে। ভেজা চুল দিয়ে টুপটুপ করে পানি পড়ে পিঠের অনেকাংশ ভিজে গেছে। মার্শিয়াদ নিজের ব্লেজার খুলে তা জড়িয়ে দেয় নুরাইসার গায়ে। নুরাইসাদের বাড়ির অদূরেই একটা ছোট্ট পার্ক। সেখানেই একটা বেঞ্চিতে বসে আছে মার্শিয়াদ আর নুরাইসা। ব্লেজারের ভিতরে নিজেকে সম্পূর্ণ গুজে মার্শিয়াদের কাঁধে মাথা দিয়ে চোখের স্মিত নোনতা জল বিসর্জন দিচ্ছে নুরাইসা। মার্শিয়াদ এক হাত দিয়ে ওকে নিজের সাথে ধরে আছে। নিজের মাথাটা হেলে দিয়েছে নুরাইসার মাথার সাথে। আশেপাশে ঠান্ডায় অনেকটা শিউরে উঠছে মার্শিয়াদের শরীর। শীতল বাতাস শরীরের রক্তবিন্দু পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে। ছোট ছোট কয়েকটা ঢোক গিলে নেয় মার্শিয়াদ। তার বুকের কোথাও প্রশান্তি বয়ে চলছে। বুক ফুলিয়ে এক দীর্ঘশ্বাস ছাড়ে মার্শিয়াদ। শান্ত ও স্বাভাবিক গলায় বলতে লাগল, আমার যখন 10 বছর বয়স তখন একদিন সকালে শিরা আর তার মাকে নিয়ে আসে বাবা। কিন্তু কি যেন অজানা কারণে বাবা আর দাদুর মাঝে সেদিন প্রচণ্ড ঝগড়া হয়। শিরা ওর মায়ের পাশে দাঁড়িয়ে খুব কেঁদেছিল সেদিন। একদম পুতুলের মতো দেখতে ছিল শিরা। আমি তো খুব ছোট, তাই কিছুই বুঝতে পারিনি। শুধু দূর থেকে দাঁড়িয়ে আমি আর মম সবটা দেখছিলাম। মার্শিয়াদ থামে। নুরাইসা ওর মাথাটা উঠিয়ে উৎসুক নয়নে তাকিয়ে থাকে মার্শিয়াদের দিকে। মার্শিয়াদ ফিকে গলায় আবার বলল, কিন্তু তার কয়েকদিন পর মম শিরাকে আমাদের বাড়িতে নিয়ে আসে।
দাদু প্রথমে মানতে চায়নি, কিন্তু কোনো একটা কারণে বাধ্য হয়ে শিরাকে আমাদের বাড়িতে থাকতে দেয়। কিন্তু ওর মাকে কখনো আমাদের বাড়িতে আসার অনুমতি দেওয়া হয়নি। আমি জানতে পারি শিরা আমার বোন। আমাদের শরীরে একই বাবার রক্ত, কিন্তু মা আলাদা। মার্শিয়াদ শুকনো ঢোক গিলে অতীতের বিষাক্ত স্মৃতিগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। গলায় পাকিয়ে আসছে না বলা কষ্টগুলো। আবার বলল, শিরার মা সবসময় আমাদের বাড়ির বাইরে থেকে ওর সাথে দেখা করত। দেখা করে আসার পর খুব কান্নাকাটি করত। মা ছাড়া কি করে থাকতে পারে ওইটুকু মেয়ে? কিন্তু ভাগ্য যে বড় নির্মম। মম শিরাকে খুব ভালোবাসত। ধীরে ধীরে শিরা অভ্যস্ত হতে শুরু করল আমাদের। শিরা আর আমি একই স্কুলে পড়ালেখা করতাম, একসাথে বড় হয়েছি। কিন্তু নিয়তি বড় নিষ্ঠুর। 7 বছর আগে বাবা কোনো একটা কাজে বাংলাদেশে আসেন। মমকে সাথে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু মম আসেনি, তাই জোর করে শিরার মাকে সাথে নিয়ে আসে। মার্শিয়াদ অধর ছড়িয়ে এক তপ্ত নিঃশ্বাস ছাড়ে। গলার সাথে সাথে অধর যুগল শুষ্ক হয়ে ওঠে। ঠোঁট চিপে তা ভিজিয়ে নেয়। এক ধরনের চাপা অস্থিরতা অনুভব করছে সে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। নুরাইসা আহত গলায় বলল, যান, আপনি ঠিক আছেন। মার্শিয়াদ যথাসাধ্য নিজেকে সংযত করার চেষ্টা করছে। মনের উচাটন কিছুতেই কমছে না। নুরাইসা আরো শক্ত করে মার্শিয়াদের হাত জড়িয়ে ধরে। বিরস গলায় মার্শিয়াদ আবার বলল, বাংলাদেশে আসার কিছুদিন পর বাবার অ্যাক্সিডেন্ট হয়। বাবা আর শিরার মায়ের স্পট ডেথ হয়। দাদু আর মম পুরোপুরি ভেঙে পড়েন। দাদুর এটাক হয়। বিছানায় পড়েন তিনি। মম এর সাথে বাবার তেমন ভালোবাসার সম্পর্ক ছিল না। তবুও পতিব্রতা বলেও একটা কথা আছে। বেশ কিছু দিন পর দগ্ধ বুকের যন্ত্রণা নিয়ে বিদায় নেন দাদু। শিরাকে আটকাতে পারিনি। ওর ধারণা ওর মায়ের মৃত্যুর জন্য বাবা দায়ী, আর দাদু সারাজীবন ওকে ওর মায়ের কাছ থেকে আলাদা করে রেখেছে। তাই পুরুষদের প্রতি ওর বিতৃষ্ণা বেড়ে যায়। মম কেউ ভুল বুঝে। ওর ধারণা সেদিন মম বাবার সাথে আসলে হয়তো ওর মা বেঁচে যেত। শিরা বাংলাদেশে চলে আসে, আর ওর পিছু পিছু আমিও। ওকে কি করে একা ছাড়ি? মার্শিয়াদ নিঃশব্দ নিঃশ্বাস ফেলে। ভারী হওয়া বুকটা একটু একটু করে হালকা হচ্ছে। মাথাটা পিছন দিকে হেলিয়ে দেয় মার্শিয়াদ। নুরাইসা শান্ত গলায় বলল, এই জন্যই আপনি প্রহরকে আপনার জীবন থেকে যেতে দিয়েছেন? মার্শিয়াদ প্রজ্জ্বলিত চোখে তাকায় নুরাইসার দিকে। প্রদৃপ্ত গলায় বলল, এইসব আপনাকে কে বলেছে? শিরা? হুম। মার্শিয়াদ গাল ফুলিয়ে উষ্ণ বাতাস ছাড়ে মুখ দিয়ে। স্মিত হেসে বলল, শিরা ছোটবেলা থেকেই একরোখা। একবার যা মাথায় ঢুকে তা না করা পর্যন্ত ও ক্ষান্ত হয় না। রেড চিলি আমার রেসপন্সিবিলিটি। আমি সবসময় তার পাশে থাকব। আর আপনি আমার হৃদয়ে। নুরাইসা কান্না জড়ানো গলায় বলল, তাহলে কেন আপনি আমাকে ছেড়ে যেতে চান? কেন ভুলে যেতে চান আমাকে? মার্শিয়াদ ফিকে গলায় বলল, নাবিন স্যার আমার সম্পর্কে সব জানে। সব পিতামাতাই তার মেয়েকে ভালো পাত্রস্থ করতে চায়। আপনার প্যারেন্টসও তার ব্যতিক্রম নয়। কোনো পিতাই তার মেয়েকে এমন ছেলের কাছে বিয়ে দিতে চাইবে না মিষ্টি, যার পরিবার বিক্ষিপ্ত। হালকা তেতে উঠে নুরাইসা।
আর্দ্র ও তীক্ষ্ণ সুরে বলল, আপনি তো আমাকে ভালোবেসেছেন। আমার বাবা কেন আসবে মাঝে? সেটাই আমার ভুল। আমি ভাবতে পারিনি নাবিন স্যার আপনার বাবা। আমি এমনিতেও তার কাছে ঋণী। নুরাইসা অভিমানী গলায় বলল, তাই বুঝি আমাকে ভুলে গিয়ে ঋণ শোধ করতে চান? নুরাইসা উঠে দাঁড়ায়। মার্শিয়াদের সামনে গিয়ে স্থির হয়। সরল দৃষ্টিতে তাকিয়ে থাকে। মার্শিয়াদ ওর মাথাটা সোজা করে। চোখে টলমল করছে পানি। নুরাইসা ওর দুহাতে আজলায় নেয় মার্শিয়াদের মুখ। সরস ও আনম্র গলায় বলল, আপনি সত্যিই আমাকে ভুল যাবেন জান? মার্শিয়াদ উঠে দাঁড়ায়। সহজ গলায় বলল, আমি আপনাকে ভালোবাসি মিষ্টি। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব। যদি বাবা না মানে তাহলে ভুলে যাবেন আমায়? না। ভাবব আপনি আমার জীবনে বসন্তদূত হয়ে এসেছিলেন। গ্রীষ্মের শুরুতে তার উষ্ণতায় হাওয়ায় মিলিয়ে গেছেন। নুরাইসা জ্বলে উঠে। উত্তেজিত গলায় বলল, না, আমি আপনার হৃদয়ের আকাশের ধ্রুবতারা, যা কখনো আপনাকে ছেড়ে যাবে না। নুরাইসা ঝাপটে ধরে মার্শিয়াদকে। মৃদু আওয়াজ তুলে ওর ক্রন্দন। ধরা গলায় বলল, আমি আপনাকে ছাড়া বাঁচব না জান। বাঁচব না। প্লিজ আপনি আমাকে ছেড়ে যাবেন না। যাবেন না আমাকে ছেড়ে। মার্শিয়াদ ফুটবল হাতে নিজ থেকে আলগা করে নুরাইসাকে। নরম গলায় বলল, শান্ত হন মিষ্টি। আমি চেষ্টা করব। কেন আপনি নিজেকে ছোট করেন? কেন হেরে যান আপনি? আমার অতীত যে আমার পিছু ছাড়ে না। আমি আপনার বর্তমান জান। আমার আপনার অতীতের কোনো প্রয়োজন নেই। আমি শুধু আপনাকে চাই। মার্শিয়াদ ওর হাত দিয়ে নুরাইসার চোখ মুছে দেয়। চোখ দুটো ফুলে লাল হয়ে আছে। ঠোঁট জোড়া কেমন শুষ্ক আছে। হয়তো সারাদিন খায়নি। বিবর্ণ রং ধারণ করেছে চেহারা। ঘন ঘন ঢোক গিলছে নুরাইসা। মার্শিয়াদ দু হাত রাখে নুরাইসার দুই গালে। হালকা ঝুঁকে নুরাইসার অধর থেকে শুষে নেয় ওর সকল ভয়, জরাজীর্ণতা। শিরশির করে উঠে নুরাইসার শরীর মার্শিয়াদের উষ্ণ স্পর্শে। সকাল হতেই সবাই গম্ভীরতার সাগরে ডুবে আছে। কি হয়েছে? কেন হয়েছে? কখন হয়েছে? এই ধরনের কোনো প্রশ্ন নেই। শুধু আছে যা হয়েছে তার চেয়ে ভয়ঙ্কর কিছু হয়নি, তাতেই শুকরিয়া। রাতের খাওয়ার পর নন্দিতার বাবা মা চলে যায়। সবাই থাকলেও সেখানে সানায়াকে দেখা যায় না। ওর ঘরে না পেয়ে কিছু একটা ভেবে নন্দিতা ছাদে পা বাড়ায়। ছাদে যেতেই বিস্ফোরিত চোখে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ নন্দিতা। হতবুদ্ধি নন্দিতা কি করবে ভেবে পায় না। ওর বিকট চিৎকারে ছুটে আসে সবাই ছাদে। সানায়া আশার হয়ে পড়ে আছে। ক্ষীণ নিঃশ্বাস চলছে ওর। ঠান্ডায় পুরো শরীর যেন জমে বরফখণ্ড ধারণ করে। আজরাহান শশব্যস্ত হয়ে কোলে তুলে নেয় সানায়াকে। সেই রাতেই পাড়ার ডক্টরকে অনুনয় করে ধরে বেঁধে নিয়ে আসে সামান। সবাই থমকে আছে। সানায়ার পুরো মুখ ফ্যাকাশে রং ধারণ করেছে। প্রেশার ফল করেছে সানায়ার। ডক্টর স্যালাইন দিয়েছে। পুরো ঘরে থমথমে পরিবেশ। নিস্তব্ধতা যেন কুড়ে খাচ্ছে সবাইকে। আজরাহান প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে আছে সানায়া ফিকে মুখের দিকে। কুহেলিকা সানায়ার মাথার কাছে বসে আলতো হাতে ওর চুলে হাতড়িয়ে যাচ্ছে। সানোয়ার আহমেদের বুকে ভীষণ ব্যথা হচ্ছে।
কোনো ধরনের প্যানিক সে নিতে পারে না। আজরাহান তাকে নিজের ঘরে শুইয়ে দিয়ে এসেছে আর আশ্বস্ত করেছে সানায়ার কিছুই হবে না। নন্দিতা এমনিতেও লজ্জায় আছে নাবিন খানের ব্যাপারটা নিয়ে। তার উপর সানায়ার এই অবস্থায় হকচকিয়ে উঠে সে। অপ্রীতিকর পরিস্থিতি। সবাইকে যার যার ঘরে গিয়ে রেস্ট নিতে বলে আজরাহান। সারারাত নিজের বোনের শিয়েরে বসে থাকে আজরাহান। তার ছোট্ট পরিটার এমন কি হল? সকালে রান্নাঘরের জানালা দিয়ে হেমন্তের হলুদ মিষ্টি আলো এসে পড়ছে কিচেন রেকের উপর। এই রোদ বেশ আরামদায়ক। আজরাহান নরম পায়ে রান্নাঘরে এসে দাঁড়ায়। সারারাত না ঘুমানোর ফলে চোখ জ্বালা করছে আজরাহানের। মাথার বা পাশটায় নিদারুণ যন্ত্রণা হচ্ছে। নন্দিতা ওকে দেখেই জবরদস্তি মৃদু হাসে। ম্লান গলায় বলল, এখন কি অবস্থা? আজরাহান থমথমে গলায় বলল, ভালো। উৎসুক গলায় নন্দিতা বলল, কি হয়েছিল ওর? আজরাহান বিরস হাসে আর শান্ত গলায় বলল, কি হয়েছে জানি না, আর জানতেও চাই না। আর কেউ ওকে কোনো প্রশ্নও করবে না। কিন্তু আজরাহান, বললাম তো এই বিষয়ে আর কোনো কথা হবে না। নন্দিতা নিশ্চল দৃষ্টিতে তাকিয়ে অপরাধী সুরে বলল, কালকে বাবার ব্যাপারটার জন্য আমি দুঃখিত। আসলে বাবা আমাকে এই বিষয়ে কিছুই বলেনি। যদি বলতো তাহলে আমি আগেই সব ক্লিয়ার করে বলতাম। ইটস ওকে ভাবি। স্যারকে আমার তরফ থেকে থ্যাঙ্কস বলো। অন্তত তার জন্য মা বুঝতে পেরেছে তার আজাইরা রাহানের ডিমান্ড কত। নন্দিতা স্মিত হাসে আর বলল, তুমিও না। আজরাহান চোখে হাসে। সানায়ার জন্য খাবার নিয়ে চলে যায়। খাবার নিয়ে 1 ঘন্টা যাবৎ বসে আছে আজরাহান। সানায়া উঠে বসেছে। ভীষণ ফুরবল সে। একদিনেই চোখের নিচটায় কালি পড়ে গেছে। দুপাশের চোয়াল একদম চুষা আমের মতো হয়ে গিয়েছে। এত করে বলছে তাও কিছু মুখে নিচ্ছে না সানায়া। কুহেলিকা ওর মুখের সামনে বসে খাবার হাতে নিয়ে অধীর আগ্রহে বসে আছে। সানায়া নিষ্প্রভ চোখে তাকিয়ে আছে নিচের দিকে। আজরাহান উঠে দাঁড়ায়। সানায়ার দিকে তাকিয়ে গভীরভাবে দেখে। আজরাহান দুর্বোধ্য হাসে। ফিচেল গলায় বলল, মা, ওকে ভালো করে দেখো। এই তুই সত্যি আমার বোন তো? না মানে তোকে দেখে তো মনে হচ্ছে পাড়ার মোড়ের ওই জট চুলওয়ালা বুড়ি তার নাতি। ওই সত্যিই তুই ওই বুড়ির নাতি নাকি? ফিক করে হেসে দেয় প্রহর। সানায়া তাকাতেই নিজের ঠোঁট চিপে ধরে প্রহর। আজরাহান ওর 2 হাত দিয়ে সানায়ার গাল এপাশ ওপাশ করে। সরস গলায় বলল, এই তোকে তো কোনো দিক থেকে আমার বোন মনে হয় না। আজরাহান ওর হাতটা সানায়ার মুখের সাথে লাগিয়ে বলল, দেখ তোর তো গায়ের রঙও ম্যাচ হয় না আমার সাথে। আর চেহারা তা তো কোনো এঙ্গেল থেকেই না। বেচারি সানায়া আহ্লাদি গলায় ঘ্যান ঘ্যান করে বলল, মা দেখো না। আরে দেখার কি আছে? তোর চেহারা দেখ আর আমার চেহারা দেখ। আমার চেহারা দেখে যে কেউই বলবে আমি মায়ের ছেলে আর তুই। ও শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম তোকে তো বাবা পূব পাড়ার পুলের তলা থেকে নিয়ে এসেছিল। ছে। সানায়া ভ্যা ভ্যা করে কেঁদে বলল, মা, তোমার আজাইরা রাহানকে কিছু বলো। কুহেলিকা সরস গলায় বলল, তাহলে খেয়ে নে। ও তো মিথ্যে কিছু বলেনি। একদিনে কি অবস্থা করেছিস চেহারার? আজরাহান ব্যস্ত হাতে খাবারের প্লেটটা হাতে নেয়। প্রহর আর কুহেলিকাকে চলে যেতে বলে। সানায়া এখনো থম মেরে বসে আসে। আজরাহান শান্ত গলায় বলল, হা কর। না, খাবো না আমি। খা।
না হলে কিন্তু তোকে সত্যিই আমি ওই জটওয়ালা বুড়ির কাছে দিয়ে আসব। না হলে ওই ডাস্টবিনে তোর চেহারার সাথে একদম যাবে। ভ্যাঁ, ভেঙচি কাটে সানায়া। আজরাহান একগাল হেসে সরস গলায়া বলল, হা কর পাগলি। আজরাহান একটু একটু করে ওর মুখে খাবার দিচ্ছে। সানায়া বাধ্য মেয়ের মতো তা খেয়ে যাচ্ছে। তার ফাঁকেই আজরাহান বলল, তোর মনে আছে ছোটবেলায় রিশাদ তোর চুল টেনে দিয়েছিল? সানায়া অস্ফভাবে বলল, হুহ, কি করেছিলাম ওর সাথে আমি? সানায়া নরম ও গদগদ গলায় বলল, তুমি ওর মাথার সব চুল ফেলে ওকে ন্যাড়া বানিয়ে দিয়েছিলে। আর তোর ক্লাসের সীমান যে তোর জামার উপর কালি ফেলে দিয়েছিল। তুমি ওকে রাস্তায় হাঁটার সময় গর্তে ফেলে দিয়েছিলে আর তাতে কাদায় মাখামাখি হয়ে গিয়েছিল। আর সোনার কথা মনে আছে? সোনার নাম শুনতাই খিলখিল করে হেসে উঠে সানায়া। উচ্ছ্বসিত গলায় বলল, মনে আছে মনে আছে। আজরাহান সরল দৃষ্টিতে তাকিয়ে ম্লান গলায় বলল, তাহলে আজ কেন ভুলে গেলি তোর ভাইয়াকে? সানায় কাতর নয়নে তাকায় আজরাহান এর দিকে। আজরাহান গাঢ় গলায় বলল, মনে রাখিস তোর এই ভাই সবসময় তোর পাশে আছে। কাল কি হয়েছে আমি তোকে জিজ্ঞেস করব না। তোর যেদিন ইচ্ছে হবে তুই বলবি। হুম হুম। সানায়াকে খাইয়ে প্রহরের ঘরে আসে আজরাহান। হেডবোর্ডে হেলান দিয়ে বিছানায় পা ছড়িয়ে বসে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রহর। দেখে আজরাহান অলস ভঙ্গিতে নিশ্চল হয়ে বসে আছে। নরম পায়ে ওর পাশে এসে দাঁড়ায় প্রহর। ফিকে গলায় বলল, সানায়া আপুর কি হয়েছে রাহান ভাইয়া? আজরাহান সরু দৃষ্টিতে তাকিয়ে সরস গলায় বলল, তোকে এইসব নিয়ে ভাবতে হবে না। খেয়েছিস তুই? হুম। আজরাহান পা গুটিয়ে বসে প্রহরকে আলগোছে ওর সামনে বসায়। প্রহরের কানের কাছে মুখ নিয়ে ফু দেয়। কেঁপে উঠে প্রহর। আজরাহান এক হাত দিয়ে প্রহরের মুখের উপর ছড়ানো চুলগুলো ওর কানের পিছনে গুজে দেয়। প্রহর স্থবির হয়ে নিচে চোখ নিবন্ধ করে বসে আছে। আজরাহান হালকা গলায় বলল, কি হয়েছে তোর? কিছু না। তাহলে চুপ করে আছিস কেন? তাহলে কি নাচব? ওই এত প্যাচ প্যাচ করিস কেন? সরেন। আজরাহান এক হ্যাচকা টানে বিছানায় শোয়ায় প্রহরকে। ওর উপর উবু হয়ে ব্যস্ত গলায় বলল, একবার বিয়ে হতে দে তোর প্যাচ প্যাচ যদি আমি বন্ধ না করেছি। সরেন সরেন বলছি। না হলে ছোট মাকে ডাকব। ডাক। মা এসে দেখুক তার ছেলে ফুলসজ্জা করছে। ছি। আমি কিন্তু সত্যিই ছোট মাকে ডাকব। আচ্ছা। প্রহর সবেই অস্ফুটভাবে কুহেলিকাকে ডাকার জন্য অধর জোড়া ছড়িয়ে আর তখনই আজরাহান প্রহরের অধর সাগরে নিজের নাও ভাসায়। 2 দিনে বেশ খানিকটা সুস্থ হয়ে উঠেছে সানায়া। চোখের ফোলা ভাব সাথে দুর্বলতা, ফ্যাকাশে চেহারা। একদম 20 বছর বাড়িয়ে দিয়েছিল যেন। 5 বছরের সুপ্ত ভালোবাসা সানায়ার। আকস্মাৎ এতটা শকর নিতে পারেনি। মার্শিয়াদকে সানায়া সেই প্রথম দেখা থেকে ভালোবাসে। মার্শিয়াদের ব্যক্তিত্ব, বাচনভঙ্গি, ওর গভীর চোখের চাহনি, অধরে লেগে থাকা স্মিত হাসি, ওর হাস্যোজ্জ্বল চেহারা সবকিছুই প্রথম দেখায় সানায়াকে বিমুগ্ধ করে। একটু একটু করে ওর মনে ফোটা ভালোবাসার পদ্ম আজ তার সম্পূর্ণ পরিস্ফুটন ঘটিয়েছে। কিন্তু দমকা হাওয়া যেন তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে অকুল পাথারে। রাতের স্বপ্ন নাকি মায়া থাকে। কিন্তু সে তো দিনের স্বচ্ছ আলোয় তার ভালোবাসার মানুষটিকে নিয়ে স্বপ্ন সাজাতে চেয়েছে, যা মিথ্যে হবার নয়। তবে আজ কেন সব ধু ধু মরুভূমি?
কেন তার মনে হচ্ছে এইসব ভালোবাসা ছিল না, ছিল মরীচিকা। বুকের কোথাও জমে থাকা পাহাড়সম কষ্ট সানায়ার বুকে ভীষণ চাপ সৃষ্টি করছে। বুক ভারী হয়ে আসছে তার। উপর ওয়ালার কাছে তার একটাই প্রার্থনা, সে যা ভাবছে তা যেন মিথ্যে হয়। তার জান যেন তাকেই ভালোবাসে, অন্য কাউকে নয়। সানোয়ার আহমেদ শুয়ে শুয়ে সানায়ার কথা ভাবছেন। ছোটবেলা থেকেই সানায়া চটপটা, কোনো কিছু গোপন রাখে না। কিন্তু আজ এমন কি হলো যে তার মেয়ে চেয়েও কিছু বলতে পারছে না? তাহলে কি সে তার মেয়েকে কখনো বুঝতে পারেনি, নাকি বুঝার চেষ্টা করেনি? ডোর বেল বাজতেই লম্বা লম্বা পা ফেলে দরজায় এসে দাঁড়ায় নন্দিতা। সে ছাড়া যারা আছে সবাই নিজের ঘরে। দরজা খুলতেই লম্বা চওড়া এক সুদর্শন ব্যক্তিকে দেখতে পায় নন্দিতা। অধর ছড়িয়ে ছন্দবিহীন হাসির রেখা টানে। ধীর গলায় বলল, আসসালামু আলাইকুম। নন্দিতা বিস্মিত গলায় বলল, ওয়ালাইকুমুসসালাম। কাকে চাই? নন্দিতা এর আগে ছেলেটিকে কখনো দেখেনি। মৃদু স্বরে ছেলেটি বলল, আমি তারাফ। মিস সানায়া বাসায় আছে? সানায়া স্বস্তিকর নিঃশ্বাস ফেলে সহজ গলায় বলল, ও আপনি সেই এনজিওওয়ালা? আসেন, আসেন, ভিতরে আসেন। তারাফ অধর প্রস্ফুটিত করে বলল, আমাকে এনজিওওয়ালা মনে হয়। লজ্জামিশ্রিত হাসে নন্দিতা। ইতস্তত হয়ে বলল, না মানে ওই আসলে ইটস ওকে ভাবি। নন্দিতা বিস্মিত চোখে কম্পনরত কণ্ঠে বলল, আপনি জানলেন কি করে আমি সানায়ার ভাবি? তারাফ হালকা হাসে, হাসিতে যেন মুক্ত ঝরে। নির্নিমেষ তাকিয়ে আছে নন্দিতা। স্বাভাবিক গলায় তারাফ বলল, আপনাদের কথা অনেক শুনেছি মিস সানায়ার কাছে। আর এতটা গাধা নই অবশ্য। নন্দিতার বেশ লাগল তারাফকে। কি মিষ্টি আর আপনজনের মতো কথা বলে। নন্দিতা নরম গলায় বলল, আপনি বসেন। দাঁড়িয়ে আছেন কেন? তারাফ সরল গলায় বলল, বসতে পারি যদি আপনি আমাকে তুমি করে বলেন। বয়সে হয়তো বড় হব কিন্তু সম্পর্কে ছোট। নন্দিতা ছোট্ট করে হেসে বলল, আচ্ছা ঠিক আছে, বসো। আমি সানায়াকে ডেকে দিচ্ছি। নন্দিতা সানায়াকে ডাকতে গেলে পুরো ঘরময় চক্ষু বিচরণ করে তারাফ। একদম শান্তশিষ্ট পরিবেশ, কোনো হই হুল্লোড় নেই। সে অবশ্য এইসবে অভ্যস্ত নয়। এনজিওতে সারাক্ষণ চিৎকার চেঁচামেচি চলতেই থাকে। তারাফ নিঃশব্দ নিঃশ্বাস ফেলে। ভালোই লাগছে তার। কুহেলিকা কারো কথার আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসে। তারাফকে দেখে চিন্তিত এবং বিরস হাসে। তাকে দেখেই তারাফ উঠে দাঁড়িয়ে সালাম প্রদর্শন করে। নিজের পরিচয় দিল কুহেলিহা মুচকি হেসে ওকে বসতে বলে। বেশ কিছুক্ষণ পর আসে সানায়া। কুহেলিকা এনজিও সম্পর্কে অনেক প্রশ্ন করে। তারাফের নম্র ব্যবহার, মিষ্টি হাসি আর সুঠাম দেহ সব মিলিয়ে দারুণ পছন্দ হয় কুহেলিকার। সানোয়ার আহমেদ এসেও আপাদমস্তক দেখে তারাফকে। তারাফ সম্পর্কে সানায়া আগেই অনেক কিছু বলেছে, কিন্তু যা বলেছে তার চেয়েও বেশি অমায়িক তারাফ। কথার সৌন্দর্যে যে কাউকে প্রথম দেখায় বিমোহিত করে ফেলবে। সানাকে দেখে একরাশ হতাশা ভর করে তারাফকে। দেখেই কেমন বিধ্বস্ত মনে হচ্ছে। এমন কি হয়েছে এই 2 দিনে তার শ্যামাবতীর সাথে? অতি স্বাভাবিক গলায় বলল, কেমন আছেন আপনি? সবার নজর পড়ে সানায়ার দিকে।
এখনো পুরো ধকলটা সামলে উঠতে পারেনি। বিমর্ষ চেহারায় বিষাদের ছায়া যা ওর মুখে স্পষ্ট। সানায় ধরা গলায় বলল, ভালো। আপনি? আপনাকে দেখে ভালো লাগছে। তারাফের কথায় উদ্দীপ্ত চোখে তাকায় সানায়া। জোরপূর্বক মৃদু হাসির কম্পন তোলে। শান্ত গলায় বলল, বসেন। তারাফ স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সরল দৃষ্টিতে তাকিয়ে মৃদু ছন্দে বলল, আজ আর বসব না, আসি। সানায়া ব্যস্ত গলায় বলল, এখনই চলে যাবেন? জি। ওরা সবাই একা। সানায়া ছোট্ট নিঃশ্বাস ছাড়ে। বিগলিত হেসে বলল, চলেন আপনাকে এগিয়ে দেই। তারাফ স্মিত হেসে কোহেলিকা আর সানোয়ার আহমেদ থেকে বিদায় নিয়ে ঘুরে দাঁড়াতে তটস্থ পায়ে সেখানে এসে স্থির হয় নন্দিতা। হাতে হালকা নাস্তা। অধর চড়িয়ে মোহনীয় হেসে তারাফ বলল, আজ না ভাবি, অন্যদিন, আসি। নন্দিতা নীরস গলায় বলল, আচ্ছা, আবার এসো। সানায়াদের বাড়ির রাস্তাটা বেশি প্রশস্ত নয়। এলাকার মানুষের পার্সোনাল গাড়ি ছাড়া তেমন কোনো যানবাহনের আনাগোনা নেই। পাশাপাশি হেঁটে চলছে তারাফ আর সানায়া। একে অপরের পদযুগল একসাথেই এগিয়ে চলছে। তারাফ আর চোখে বারবার দেখে চলছে সানায়াকে। কেমন যেন দম বন্ধ লাগছে তার। বুকের কোথাও একটা টুকরো মাংসপিণ্ড যেন দপ দপ করছে। ভীষণ রকম কাঁপছে তা। শ্বাসরুদ্ধ করে দিচ্ছে মনে হচ্ছে। সানায়ার এই নীরব অভিব্যক্তি তারাফের ভিতরটাকে দগ্ধ করে দিচ্ছে। আর হচ্ছে না। কেউ কারো সাথে কথা বলছে না। কিন্তু এক প্রান্তে দাঁড়ানো দুটো মানুষ দুজন ভিন্ন মানুষকে ভেবে চলছে। থম মেরে দাঁড়ায় তারাফ। তার সাথেই দাঁড়ায় সানায়া। নির্লিপ্ততা তাকিয়ে নরম গলায় তারাফ বলল, একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি আপনাকে? ভ্রু কুচকায় সানায়া। চোখে মুখে উত্তাপ জড়ো হয়। উদ্বিগ্ন গলায় বলল, বলেন। আপনাদের বাড়িটা কি আপনাদের নিজের? ঝুমঝুম করে হেসে উঠে সানায়া। দীর্ঘ সময় ধরে হাসতে থাকা সানায়ার দিকে নিষ্পলক তাকিয়ে থাকে তারাফ। আনমনেই হেসে ওঠে। সানায়াদের বাড়িটা যে ওদের নিজের তা তারাফ ভালো করেই জানে। তারপরও প্রেয়সীর মুখের ঝর্ণার মতো ওই শীতল হৃদয় জুড়ানো হাসিটাকে দেখার জন্য অদ্ভুত চেষ্টা করল সে। সে পেরেছে। গাঢ় গলায় বলল, হাসলে কিন্তু আপনাকে একদম মোনালিসার মতো লাগে। তারাফের কথায় ধুম করে হাসি বন্ধ করে দেয় সানায়া। নীরস লোক। শেষ পর্যন্ত একটা মরা মানুষের হাসির সাথে তুলনা করল। মুহূর্তেই হালকা তেতে উঠে তপ্ত গলায় বলল, ধ্যাত দিলোয়েন তো আমার হাসির 12টা বাজিয়ে। আর কাউকে পেলেন না? তারাফ শক্ত হয়ে সিনা চওড়া করে দাঁড়াল। সরস গলায় বলল, মোনালিসার হাসির রহস্য কিন্তু আজও কেউ উদ্ঘাটন করতে পারেনি। কোটি টাকা দাম তার হাসির। আমার কাছে অবশ্য এত টাকা নেই। তবে আপনার হাসি আমার কাছে তারে চেয়েও অমূল্য। সানায়া স্মিত হাসে। লোকটার কথার মায়া থেকে কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারে না। কিন্তু তা ভালো লাগা ভালোবাসা নয়। শান্ত গলায় সানায়া বলল, একটা প্রশ্ন করতে পারি? তারা ফস্ফুটো শব্দ করে মাথা নাড়িয়ে বলল, উহু। সানায়া চোখ মুখ কুচকায়। চোখের কোনো ক্ষীণ করে তাকায় তারাফের দিকে। তারাফ উচ্ছ্বাসিত হেসে বলল, হাজারখানেক প্রশ্ন করেন। সানায়া মৃদু হাসে। লোকটা আসলেই অদ্ভুত।
সানায়া বলল, আপনার মতো এত ট্যালেন্টেড ছেলে ইচ্ছে করলেই কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করতে পারেন, কিন্তু তা না করে একটা সাধারণ এনজিওতে। তারাফ অধর ছড়িয়ে হাসে। স্বাভাবিক গলায় বলল, এই দুনিয়াতে কেউ নিজের স্বার্থ ছাড়া কোনো কিছুই করে না। হকচকিয়ে উঠে সানায়া। তারাফের মুখে স্বার্থের কথা শুনে বিষম খায়। এই মানুষটার মুখে স্বার্থের কথা মানায় না। সানায়া আস্তব্যস্ত গলায় বলল, মানে? তারাফ এক দীর্ঘশ্বাস ফেলে। সানায়া খেয়াল করল হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী এই সুদর্শন পুরুষের চেহারায় মুহূর্তেই একরাশ হতাশা ফুটে ওঠে। চোখগুলো টলমল করে ওঠে। গাঢ় গলায় তারাফ বলল, আমি একজনকে খুঁজতে এসেছি। এখনো খুঁজে চলছি। জানি না সে বেঁচে আছে কি না। জানি না তাকে আর কখনো খুঁজে পাব কি না। তবুও আমৃত্যু তাকে আমি খুঁজব। সানায়া প্রগাঢ় দৃষ্টিতে দেখে তারাফকে। শূন্যে তাকিয়ে আছে তারাফ। একরাশ অস্থিরতা তার চোখে মুখে। এই স্বল্প কিন্তু গাঢ় সম্পর্ক তৈরির ব্যাপ্তিকালে তারাফকে সানায়া এতটা উদাসীন কখনো দেখেনি। প্রশ্নবিদ্ধ কণ্ঠে সানায়া বলল, কে সে? তারাফ দৃঢ় গলায় বলল, আমার শুকতারা, যে আমার জীবনে সুখপাখি হয়ে এসে শুকতারা হয়ে ওই দূর আকাশে মিলিয়ে গিয়েছে। উৎসুক হয়ে তাকিয়ে আছে সানায়া। তার মনের তৃষ্ণা মেটেনি। সে জানতে চায়। সবটা জানে চায়। আর তা এখনই। তারাফ সানায়ার অভিব্যক্তি বুঝতে পেরে নিজেই বলল, আমার মা খুব তাড়াতাড়ি মারা যান। বাবা আবার বিয়ে করেন। আর আমি আমার নানু বাড়িতে মানুষ হই। আমার চেয়ে বছর 6 বড় আমার এক খালা ছিল। উপযুক্ত বয়সে তারও বিয়ে হয়। আমি তখন অ্যাডমিশন টেস্ট নিয়ে ব্যস্ত। তাই খালার শ্বশুর বাড়ি যাওয়া হয়নি। ভালো পরীক্ষার ফলাফল হিসেবে একটা পাবলিক ভার্সিটিতে চান্সও পেলাম। প্রায় 1 বছর পর খালার শ্বশুর বাড়ি যাই। খালা এমন একটা মানুষকে বিয়ে করেছেন যার প্রথম পক্ষের স্ত্রী তার বিয়ের 1 বছর পর মারা যান। সেই ঘরের একটা মেয়েও ছিল। বয়স 9 কি 10। তারাফ একটু থামল। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে সানায়া। হাওয়া বইছে মৃদু ছন্দে। তার আলোড়নে সানায়ার ছোট ছোট চুলগুলো এলোমেলো উড়ছে। কিন্তু সানায়ার উৎসুক চাহনি ফেরেনি তারাফ থেকে। তারাফ আবার বলল, মেয়েটাকে কেন যেন একদম সহ্য হতো না আমার। দুধে আলতা গায়ের রং। আবক্ষ ঘন কালো চুল। একটা হাঁটু সমান ফ্রক পরে সারা উঠান দৌড়ে বেড়াত। বেশ কয়েকবার খালার বাড়িতে যাই। ধীরে ধীরে মেয়েটার প্রতি এক অকৃত্রিম মায়া বসে পড়ে। বেশ চঞ্চল ছিল। ক্ষণকাল চুপ থেকে উচ্ছ্বলিত গলায় বলল, আমাকে কি ডাকতো জানেন? তারা মিয়া। আমার কিন্তু বেশ মজা লাগত। একবার ওকে বলেছিলাম ওকে আমি বিয়ে করব, তাই আমার মাথার চুল টেনে ছিঁড়ে ফেলেছে। গা দুলিয়ে হেসে উঠে তারাফ। স্বল্প সময় বাদে নম্র গলায় বলল, তারপর বলল তারা ভাইয়া। আর আমি তাকে শুকতারা। আমার শুকতারা। তারাফের বুক চিরে বেরিয়ে এলো এক শীতল দীর্ঘশ্বাস। কাতর নয়নে তাকালো সানায়ার দিকে। সানায়ার কপালে চিন্তার ভাঁজ। উজ্জ্বল তার চোখের মণি। নরম আর উৎসুক গলায় সানায়া বলল, তারপর কি হলো? সে হারিয়ে গেল কি করে? একবার খালার বাসায় গিয়ে দেখি শুকতারার ভীষণ জ্বর। কোনো একটা কারণে খালা ওকে মেরেছে।
আসলে কি বলেন তো, যতই হোক সৎমা তো সৎমাই হয়। সে রাতে আমি ওকে ছেড়ে যেতে পারিনি। সারারাত জলপট্টি দেই শুকতারার মাথায়। সকালে আমাকে ওর ঘরে দেখে এলাহিকাণ্ড বাঁধিয়ে দেয় শুকতারার বাবা। কোনো মতেই তাদের আমি বোঝাতে পারছিলাম না শুকতারাকে আমি বোনের চোখে দেখি। কলেজের একটা ঝামেলার কারণে কোনো মীমাংসা ছাড়াই আমাকে বাধ্য হয়ে সেদিন ফিরতে হয়। আমার জীবনের চরম ভুল ছিল তা। সানায়া তপ্ত গলায় বলল। কেন, কি হয়েছিল? শুকতারা হারিয়ে যায় আমার জীবন থেকে। সেইবার যখন খালার বাড়ি গেলাম শুকতারাকে পাইনি। খালাকে অনেক জিজ্ঞেস করি। বলল বাড়ি থেকে রাগ করে বেরিয়ে আর ফেরেনি। পুরো গ্রামে তাকে আমি খুঁজে পাইনি। শুনেছি পাশের গ্রামের একটা মেয়েকে নাকি পাচারকারীরা নিয়ে যায়। আর হয়তো আমার শুকতারাও ছিল। আর এই জন্যই আপনি ওইসব মেয়েদের মধ্যে তাকে খুঁজে চলছেন। হ্যাঁ। সানায়ার চোখের কোনো বেয়ে গড়িয়ে পড়ে শীতল অশ্রুজল। তারাফ নির্নিমেষ তাকিয়ে বলল, কাঁদবেন না। আপনার চোখের জল আমার হৃদয়ে পড়ে। শান্ত, স্নিগ্ধ নয়নে তাকিয়ে থাকে সানায়া। তারাফ শান্ত গলায় বলল, দোয়া করবেন যেন আমি আমার শুকতারাকে খুঁজে পাই। সে ক্ষমা না করলে তো আমি কখনো মুক্ত নিঃশ্বাস নিতে পারব না। আসি। ভালো থাকবেন। তারাফের বারন্ত পদযুগল এক পা করে এগিয়ে যাচ্ছে। সানায়া নিষ্পলকভাবে তাকিয়ে ভাবছে কতটা কষ্টে থেকেও একজন মানুষ হাসতে পারে। কতটা ভালোবাসলে কাউকে আমৃত্যু খোঁজার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়। কতটা বিশাল মনের মানুষ হলে একজন মানুষকে এতটা আপন করে নিতে পারে। ধীরে ধীরে তারাফের অবয়ব সানায়ার দৃষ্টিসীমার বাইরে চলে যাচ্ছে। সানায়া নির্নিমেষ তাকিয়ে আছে এখনো। স্কুল থেকে ফিরেই চটজলদি চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে প্রহর। আজ একটু দেরি হয়েছে আসতে। শীতের বেলা। ঘূর্ণিঝড়ের বেগে ঘড়ির কাঁটা চলতে থাকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যেন ঘোড়দৌড় শুরু করে সূর্য। আসরের আজান শেষ হয়েছে। অনেকটা আন্দোলিত প্রহর। আজ থেকে স্কুল ছুটি। ওর পাশেই ব্যস্ত ভঙ্গিতে এসে বসে আজরাহান। নন্দিতা স্মিত হেসে ওদের দুজনকে খাবার বেড়ে দেয়। খাবার মুখে দিয়েই প্রহর সরস গলায় বলল, সানায়া আপু কোথায় ভাবি? ওর এক বন্ধু এসেছে। তাকে এগিয়ে দিতে গিয়েছে। প্রহর উচ্ছ্বসিত গলায় বলল, ওই এনজিও ওয়ালা ভাইয়া এসেছে। ইস, আর একটু আগে আসলে দেখতে পারতাম। আজরাহান চোখ কুঁচকে তপ্ত গলায় বলল, এত পরপুরুষকে দেখার স্বাদ কেন তোর? আমাকে ছাড়া অন্য কোনো ছেলের দিকে তাকাবি একদম চোখ গেলে দিব তোর। ইস, আপনাকে দেখার কি আছে? সরেন। আজাইরা রাহান। প্রহর ওর প্লেট হাতে দমদম পায়ে এগিয়ে যায় কুহেলিকার ঘরের দিকে। মুচকি হেসে চেয়ার টেনে বসে নন্দিতা। ফিচেল গলায় বলল, সামলাতে পারবে তো? শি ইজ ভেরি ডেঞ্জারাস। আজরাহান ঠোঁট বাঁকিয়ে হেসে উচ্ছল গলায় বলল, অর্ধেক সামলিয়েছি, বাকিটাও সামলে নিব। দম দম পায়ে কুহেলিকার ঘরে ঢুকে আলগোছে বিছানায় বসে প্রহর। খাওয়ার প্লেট হাতে নিয়ে তা কোলের উপর রাখে। ম্লান মুখ তার। কুহেলিকা আছর ওয়াক্তের নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখছেন। প্রহরকে দেখে বললেন, কি হয়েছে? চাঁদ মুখে অমাবস্যা কেন? প্রহর আহ্লাদী গলায় বলল, তোমার ওই আজাইরা রাহানকে কিছু বলবে? শুধু জ্বালায় আমাকে। কুহেলিকা স্মিত হেসে বলল, আচ্ছা বলবো। আগে বল আজরাহান ঠিকমতো তোকে পোড়ায় তো?
নাকি সারাদিন ওর মোবাইলে গেমস খেলিস? প্রহর ঠোঁট বাঁকায়। ইস, এসেছেন পোড়ায়। সুযোগ পেলেই তো চুমু খায় আমাকে। আস্ত শয়তান। কুহেলিকার ফের প্রশ্নে ধ্যান ভাঙে প্রহরের। স্বাভাবিক গলায় কুহেলিকা বলল, কথা বলছিস না কেন? আরে আমাকে রাহান ভাইয়া মোবাইল দেয় নাকি? আগে যাও ও দিত, এখন তো তাও দেয় না। সারাদিন ফুসুর ফাসুর করতে থাকে মোবাইলে। কুহেলিকা সরস গলায় বললেন, চিন্তার কারণ নেই। যদি ভালো রেজাল্ট করিস তাহলে তোর সামান ভাইয়াকে বলেছি তোকে মোবাইল কিনে দিতে। চকচক করে উঠে প্রহরের চোখ মুখ। উচ্ছ্বলিত গলায় বলল, সত্যি? হুম। প্রহর দীপ্ত হাসে। খিলখিল শব্দ হয় তাতে। কুহেলিকা গাঢ় গলায় প্রশ্ন করলেন, নামাজ পড়েছিস? খাওয়া বন্ধ করে আহত চোখে তাকায় কুহেলিকার দিকে। কুহেলিকার এই চাহনির মানে বুঝতে বেশি বেগ পেতে হল না। শান্ত গলায় বললেন, মান্থলি শেষ হলে পবিত্র হয়ে ঠিকমতো নামাজ আদায় করবি। এক ওয়াক্ত যেন কাজা না হয়। তাহলে একটা মাইরও মাটিতে পড়বে না। প্রহর একগাল হেসে গদগদ গলায় বলল, আচ্ছা। প্রহর খাওয়ায় অভিনিবেশ করে। কুহেলিকা সরল দৃষ্টিতে তাকিয়ে দেখে প্রহরকে। একদম ছোট্ট পাখির ছানা। ফর্সা চেহারায় দীঘল কালো ভ্রু। একদম যেন জীবন্ত পুতুল। আর এই পুতুলটাকেই কুহেলিকা তার পাগল ছেলেটার বউ করে সারা জীবন এই ঘরে রাখতে চায়। তাতে যদি তার পাগল ছেলেটার পাগলামি একটু কমে। নিজের ঘরের বেডসাইড কাউচে বসে মোবাইলে গেম খেলছে আজরাহান। দরজা খোলা থাকায় তা হালকা ধাক্কা দিয়ে ভিতরে আসে প্রহর। আজরাহান এর পাশে দাঁড়ায়। আজরাহান মোবাইলে অক্ষি নিবন্ধ করে স্বাভাবিক গলায় বলল, কিছু বলবি? হুম। বল। প্রহর আনম্র গলায় বলল, আপনার মোবাইলটা একটু দিবেন? কেন? হিমিকে কল করব। রিশা ম্যাম বন্ধের জন্য কি পড়া দিয়েছে ভুলে গিয়েছি। আজরাহান ভ্রু কুঁচকে চোখ বাঁকিয়ে তাকায়। দৃঢ় গলায় বলল, স্কুলে কেন যাস? চেহারা দেখাতে? প্রহর চোখ মুখ কুঁচকে বিরক্তি নিয়ে বলল, যান, লাগবে না আপনার মোবাইল। প্রহর সরে আসতেই আজরাহান একটু ঝুঁকে প্রহরের হাত টেনে ধরে ওর পাশে বসায়। মোবাইলটা ওর হাতে দিয়ে বলল, নাম্বার মনে আছে? হুম। প্রহর নাম্বার উঠিয়ে ডায়াল করে। আজরাহান গাঢ় দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রহরের দিকে। প্রহরের দিকে হালকা ঝুঁকতেই প্রহর নিজেকে সরিয়ে নেয়। ভ্রু কুঁচকে ব্যস্ত গলায় বলল, এমন করছেন কেন? আজরাহান ফিসফিসানি গলায় বলল, তোকে আমি মোবাইল দিলাম, তার বদলে তুই আমাকে কি দিবি? প্রহর ভ্রু ক্রুটি করে চোখ বাঁকিয়ে দৃঢ় গলায় বলল, আমার কাছে টাকা নেই। যা আছে তাই দে। প্রহর আজরাহানের হাত নিয়ে ধপ করে মোবাইলটা ওর হাতে দিয়ে দেয়। দাঁতে দাঁত খিচে চোয়াল শক্ত করে বলল, লাগবে না আপনার মোবাইল। আমি ছোট মার কাছে গেলাম। প্রহর উঠে দরজায় কাছে যেতেই আজরাহান দরজা আগলে দাঁড়ায়। দুই হাত চেপে ধরে প্রহরকে নিজের সাথে। প্রহর বড় বড় চোখ করে আস্তেব্যস্তে হয়ে বলল, রাহান ভাইয়া ছাড়েন, যেতে দিন আমাকে। আজরাহান প্রহরকে আরও শক্ত করে আর্স্ট করে। প্রহর শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ মিশে আছে আজরাহানের সাথে। নিজেকে ছাড়ানো ব্যস্ত চেষ্টা প্রহরের, কিন্তু আজরাহানের বলিষ্ঠ হাতের বাঁধন থেকে নিজের ছাড়ানো দুঃসাধ্য। প্রহর নিরঙ্কুশ চেষ্টা করছে। আজরাহান মোহবিষ্ট হয়ে তাকিয়ে আছে প্রহরের দিকে।
আজরাহান এমনভাবে ওকে জড়িয়ে ধরেছে যে প্রহর শ্বাস নিতে পারছে না। আজরাহান শান্ত গলায় বলল, এত মোচড়া মোচড়ি করিস কেন তুই? প্রহর আহত গলায় বলল, প্লিজ রাহান ভাইয়া, যেতে দিন আমাকে। আজরাহান হালকা কাত হয়ে নিজের মুখটা প্রহরের কানের কাছে নিয়ে শান্ত গলায় বলল, প্লিজ স্টপ দিস মাই লিটল হার্ট, আই ক্যান নো লঙ্গার কন্ট্রোল মাই সেলফ। প্রহর থমকে যায়। আজরাহান গাঢ় গলায় আবার বলল, তখন কিন্তু তোকেই আমাকে সামলাতে হবে। প্রহরের নিঃশ্বাস ভারী হয়ে আসে। এক উষ্ণ অস্থিরতা ভর করছে প্রহরের শরীরে। আর সহ্য করতে না পেরে এক ভয়ানক কামড় বসিয়ে দেয় আজরাহানের ঘাড়ে। মৃদু আর্তনাদ করে উঠে আজরাহান। হাতের বাঁধন শিথিল হতেই হালকা ধাক্কা মেরে আজরাহানকে সরিয়ে রুদ্ধশ্বাসে বাইরে বেরিয়ে আসে প্রহর। আজরাহান কিছুটা শান্ত হয়ে ধীর পায়ে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। শার্টের উপরের দিকের দুটো বাটন খুলে কলারটা একটু ছড়িয়ে দিতেই দেখে প্রহরের ছোট্ট ছোট্ট দাঁতগুলো একদম গেঁথে গিয়েছে। রক্ত বেরিয়ে এসেছে। হাত লাগাতেই চিনচিনে ব্যথা কামড়ে ধরে। আজরাহান অস্ফুটভাবে বলল, পাগলি আমার। নিঃশ্বাস আটকে কোনো মতে নিজের ঘরে দৌড়ে আসে প্রহর। ঘন ঘন শ্বাস ফেলছে। বুকের ভিতর টিপটিপ করছে। গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। বারবার শুকনো ঢোক গিলছে। ভয় ওর প্রাণআত্মা শুকিয়ে গিয়েছে। নিজেকে একটু সংযত করে লম্বা লম্বা শ্বাস টেনে নেয় প্রহর। ঝিমুনি দিয়ে ওর মস্তিষ্ক। ঠোঁটে ভারী কিছুর অস্তিত্ব মনে হতেই অবচেতন মনে ঠোঁটে হাত চালায় প্রহর। চোখের সামনে আনতেই দেখে তাতে রক্ত লেগে আছে। প্রহরের চোখের টলটলে অশ্রু শ্রাবণের ধারা হয়ে বইতে থাকে। ভয় শিউরে উঠে প্রহরের শরীর। আজরাহান ওকে ছাড়বে না। কিছুতেই ছাড়বে না। দরজায় ক্যাচ করে আওয়াজ হতেই সামনে তাকায় প্রহর। বিস্ফোরিত চোখে তাকিয়েও দেখে আজরাহান দাঁড়িয়ে আছে। ওকে দেখেই কাঁদতে শুরু করে প্রহর। আজরাহান ধীর পায়ে এগিয়ে আসতে থাকে প্রহরের দিকে। প্রহর অসাড় হয়ে দাঁড়িয়ে আছে। ক্রন্দনরত গলায় কাতর নয়নে বলল, আমি ইচ্ছে করে করিনি রাহান ভাইয়া। আই এম সরি। আর কখনো করব না। সত্যি। আজরাহান প্রত্যুত্তর করে না। প্রহরের সামনে এসে শক্ত এবং স্থির হয়ে দাঁড়ায়। ঘাড়টাকে একটু নিচু করে প্রহর ঠোঁট থেকে শুষে নিতে থাকে লেগে থাকা উষ্ণ নোনতা লহ। প্রহর নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে। আজরাহান বিছানায় বসে। প্রহর শান্ত হয়ে ওর পাশেই বসে। আজরাহান গাঢ় গলায় বলল, আমাকে ভয় পাস তুই? প্রহর নরম গলায় বলল, না। তাহলে? আপনার পাগলামিকে ভয় পাই। আজরাহার দুবর্ধ হাসে। ফিকে গলায় বলল, মা বলে আমি নাকি পাগল? আর তুই আমার পাগলামির ঔষধ। আজরাহান ঘাড় ঘুরিয়ে প্রহরের দিকে তাকায়। গাঢ় দৃষ্টি নিক্ষেপ করে ওর চোখে। এ চোখের চাহনিতেই প্রহরের দম বন্ধ হয়ে আসে। মরে যেতে ইচ্ছে করে ওর। আজরাহান শান্ত গলায় বলল, তাহলে দে আমার পাগলামি ভালো করে। আমার হয়ে যা তুই প্রহর। প্রহর অধর প্রস্ফুটিত করে পরিস্ফুরণ গলায় বলল, আমার পরীক্ষা রাহান ভাইয়া। আজরাহান স্মিত হাসে আর বলল, দিলাম তোকে আমি সময়।
কিন্তু এইবার মা বিয়ের কথা বললে তুই যদি না করিস তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। প্রহর আহত নয়নে তাকিয়ে থাকে আজরাহানের দিকে। আজরাহান ওর এক হাত প্রহরের বাম পাশে কোমরে আলগোছে রেখে নিজের মুখ গুজে দেয় প্রহর গলায়। আজরাহানের উষ্ণ শ্বাসে ধীরে ধীরে বিবশ হয়ে আসে প্রহরের শরীর। আজরাহান প্রহরের কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি ছুঁয়ে দিল হব আমি নদী, তোমারই পাশে বয়ে যাব নিরবধি। আমার অন্তর্চিত্তের অর্পণ। তুমি মানেই আমার সমর্পণ। তানভি, আমি আমার নিজেকে সমর্পণ করেছি তোর কাছে। আমার যা ছিল সবটা উজাড় করে দিয়েছি। এইবার তোর পালা। আজরাহান সোজা হয়ে বসে এর সুদীর্ঘ শ্বাস ফেলে নম্র গলায় আবার বলল, আমি জানি তুই অনেক ছোট। হয়তো আমার অনুভূতি সবটা বোঝার ক্ষমতা তোর নেই। কিন্তু আমি নিজেকে তোকে ছাড়া এক মুহূর্তও ভাবতে পারি না। আজরাহান ওর ডানহাতের বুড়ো আঙ্গুল দিয়ে প্রহরের গালে ঘষা মেরে স্বাভাবিক গলায় আবার বলল, আমি যেমন নিজেকে তোকে ছাড়া ভাবতে পারি না তেমনি আমাকে ছাড়া আমি তোকে শ্বাস নিতেও দিব না। আমার শিরা উপশিরায় যেমন তোর বিচরণ ঠিক তেমন তোর ধমনীতে প্রবাহিত প্রতিটি রক্তবিন্দুতেও আমার বিচরণ। আমাকে ছাড়া না তুই এক কদম আগে যেতে পারবি না এক কদম পিছনে। প্রহর শুধু শুনছে। আজরাহানের প্রতিটি কথা ওর বুক কাঁপিয়ে দিচ্ছে। বুকের ভিতরের পাঁজরগুলো একে অন্যের সাথে যেন লড়াই করে চলছে। আজরাহান চোখের লাভা যেন ওকে এখনই ভস্ম করে দিবে। কিন্তু এই সব কিছুর জন্য ও নিজেই দায়ী। আজরাহান ওর নিজের জিনিসে অন্যের অধিকার একদম সহ্য করতে পারে না। একবার যা ওর হয়ে যাবে তার সত্তা সে কাউকে দিবে না। আজরাহান ভালোবাসায় প্রহর নিজে সাড়া দিয়েছে। এখন আর পিছন ফেরার রাস্তা নেই। আজরাহান বিছানায় পা উঠিয়ে প্রহরের কোলে মাথা রাখে। প্রহরের হাতে অধর ছুঁয়ে বলল, বিয়েতে কনের মা বাবা সম্মতি লাগে। তুই কিন্তু এখনো তোর মা বাবার কথা বলিসনি। প্রহর তপ্ত গলায় বলল, কেন? আপনি কি আমার মা বাবাকে বিয়ে করবেন নাকি? বিয়েতে তাদেরও প্রয়োজন। তাহলে আপনার আর আমাকে বিয়ে করতে হবে না। যার মা বাবা আছে তাকে গিয়ে বিয়ে করেন। আজরাহান দুর্বোধ্য হাসে। ফিচেল গলায় বলল, তোর মা বাবাকে দিয়ে আমি কি করব রে? আমার তো তোকে চাই। ফুলসজ্জা তো আমি তোর সাথে করব। সেখানে তোর মা বাবার কি কাজ? আপনি চুপ করবেন। আজরাহান সরল চোখে তাকিয়ে দৃঢ় গলায় বলল, আমি তোর অতীত জানতে চাইব না। কিন্তু যদি তোর অতীত আমার বর্তমান না ভবিষ্যতে বাধা হয়ে দাঁড়ায় আমি কিন্তু কাউকে ছাড়ব না। প্রহর নির্নিমেষ তাকিয়ে থাকে আজরাহানের দিকে। আজরাহান মৃদু স্বরে আবার বলল, তুই এত ঠান্ডা কেন রে? কাঁপিয়ে দিলই আমাকে। যা এখন আমার জন্য কফি নিয়ে আয়। একদম গরম। ঠান্ডা হলে কিন্তু তোকে গেলাবো। প্রহর আলগোছে আজরাহানের মাথা উঠিয়ে পা বাড়ায়। আজরাহান ডেকে বলল, রেড রোজ। প্রহর ঘুরে দাঁড়ায়। অস্পষ্টভাবে বলল, হুহ। বালিশটা দে তো। প্রহর ভ্রু কুঁচকে চোখ বাঁকিয়ে তাকায়। তপ্ত গলায় বলল, আপনি সোজা হয়ে শুলেই তো পারেন। আজরাহান উল্টো হয়ে শোয়ার কারণে বালিশ ওর পায়ের কাছে পড়ে আছে। আজরাহান শক্ত গলায় বলল, দিতে বলেছি দে।
এত কথা কেন বলিস? প্রহর ছোট ছোট পা ফেলে এগিয়ে আসতে আসতে বলল। আমি কি আপনার চাকর? এখনই এত কাজ করাচ্ছেন, বিয়ের পর তো আমাকে কাজের মাসি বানিয়ে ছাড়বেন। আজরাহান হৃদয় গলানো হাসি হেসে বলল, তোকে আমি আমার হৃদয়ের রানী বানাব। প্রহর ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কাটে। হু। বালিশ এনে আজরাহানের মাথার নিচে দিতেই আজরাহান প্রহরের কোমরে চিমটি কাটে। প্রহর ঈষৎ আর্তনাদ করে বলল, ও মা গো, লুইচ্চা ব্যাটা। আজরাহান প্রদৃপ্ত গলায় বলল, কি বললি তুই? এইসব অশ্লীল শব্দ কোথায় থেকে শিখেছিস? হিমি বলেছে। যারা মেয়েদের গায়ে হাত দেয় আর পচা কথা বলে তাদের এই সব বলে। আজরাহান ভারী গলায় বলল, আমি পচা কথা বলি? তা নয়তো কি, লুইচ্চা ব্যাটা। তবে রে ডিঙ্গি নৌকা। খিলখিলিয়ে হেসে উঠে প্রহর। আজরাহানকে বিছানা থেকে উঠতে দেখেই তড়িৎ বেগে দৌড় লাগায়। আজরাহান মৃদু হেসে দুহাত ভাঁজ করে বালিশের উপর রেখে তাতে মাথা রাখে। বুক ফুলিয়ে এক শ্বাস নেয়। অবচেতন মনেই বলে ওঠে, তোর জন্য তো আমি সব কিছুই হতে রাজি মাই লিটল হার্ট। রাতের শুরুতেই হিম করা বাতাস করা নাড়ে প্রকৃতির দ্বারে দ্বারে। শীতল বাতাসে কাঁপিয়ে তোলে মানুষের অস্থিমজ্জা। আবছা কুয়াশাচ্ছন্ন রাস্তায় গাড়িও ঢের সাবধানে চালাতে হয়। মার্শিয়াদ গাড়ি গতি কমিয়ে রেখেছে। ওর পাশেই ঘাপটি মেরে বসে আছে নুরাইসা। মধ্যরাত। ওদের গাড়ি চলছে। হেডলাইটের আলোয় কুয়াশাচ্ছন্ন রাস্তা সম্পূর্ণ পরিষ্কার না হলেও ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে তার মাঝে রাস্তা তৈরি করে দিচ্ছে। ঠান্ডায় দাঁতের সাথে দাঁতের ঘর্ষণে এক অদ্ভুত আওয়াজ করছে নুরাইসা। মার্শিয়াদের চোখ পড়তেই গাড়ির জানালা বন্ধ করে দেয়। গাড়ি থামিয়ে নিজের ব্লেজার জড়িয়ে দেয় নুরাইসার গায়ে। হকচকিয়ে নুরাইসা বলল, আরে আরে কি করছেন? মার্শিয়াদ রাশভারী গলায় বলল, আসার সময় শীতের কাপড় পরে আসেননি কেন? আমি কি জানতাম এত ঠান্ডা পড়বে। মার্শিয়াদ ছোট্ট নিঃশ্বাস ফেলে। আসলে দিনের আলোয় বোঝা যায় না রাতে কতটা শীত পড়তে পারে। এখন সময়টাই এমন। গাড়ি এসে থামে মার্শিয়াদের বাসায়। ঘরের ভিতরের উষ্ণতা বাইরের থেকে বেশি। তাই নুরাইসা ব্লেজারটা কাউচে রেখে সেখানেই বসে। মার্শিয়াদ শার্টের হাতা ফোল্ড করে ওর পাশ ঘেঁষেই বসে। চোখে হেসে বলল, আপনার ভয় করছে না? নুরাইসা চোখের কোনো ক্ষীণ করে বলল, কেন? এই যে একা এসেছেন আমার বাসায়। তো? মার্শিয়াদ মুচকি হেসে ফিচেল গলায় বলল, এখন যদি আমি আপনাকে কিছু করে বসি? নুরাইসা গলার স্বর মোটা করে ফ্যাসফ্যাস করে বলল, কি করবেন মিজান? রেপড। ও আপনার দ্বারা হবে না। ফিক করে হেসে দেয় নুরাইসা। মার্শিয়াদ নিষ্পলক তাকিয়ে দেখে। শান্ত গলায় বলল, আপনার বাবা যদি জানে আপনি এখানে এসেছেন? নুরাইসা উচ্ছ্বলিত গলায় বলল, কি করে জানবে? আমি দরজা ভিতর থেকে লক করে আলো নিভিয়ে দিয়েছি। বাবা ভাববে আমি ঘুমোচ্ছি। নুরাইসা আবারও আওয়াজ করে হেসে ওঠে। কোনো মতেই ঠোঁটে হাত চেপে ক্ষীণ কণ্ঠে বলল, বাবা তো জানে না তার মেয়ে প্রেম করতে এসেছে। মার্শিয়াদ স্মিত হাসে। স্বাভাবিক গলায় বলল, কি খাবেন বলেন? খিদে পেয়েছে নিশ্চয়ই। আইসক্রিম।
পাগল হয়েছেন আপনি? এই ঠান্ডায় আইসক্রিম? হুম, আমি আইসক্রিমই খাব। নো মিষ্টি। আইসক্রিম খাওয়া যাবে না। আর আইসক্রিম ঘরেও নেই। এত রাতে বাইরে যেতে পারবো না। নুরাইসা ঠোঁট বাঁকিয়ে কপট রাগ দেখিয়ে আহ্লাদি গলায় বলল, মানুষ ভালোবাসার মানুষের জন্য আকাশের চাঁদ নিয়ে আসতে পারে আর আপনি আইসক্রিম আনতে পারবেন না? খোটা দিচ্ছেন? হু, আচ্ছা বসেন, আমি নিয়ে আসছি। মার্শিয়াদ উঠো কিছুদূর গিয়ে আবার থমকে দাঁড়ায়। আর বলল, বাসায় কিন্তু কেউ নেই মিষ্টি। থাকতে পারবেন তো একা? নুরাইসা ফাঁকা ঢোক গিলে ব্যস্ত গলায় বলল, না, 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 আমার আইসক্রিম দরকার নেই। মার্শিয়াদ অধর জোড়া ছড়িয়ে বিগলিত হাসে। স্বাভাবিক গলায় বলল, চলেন আপনাকে পিৎজা খাওয়াই। কিচেন রেকের উপর বসে পা দুলাচ্ছে নুরাইসা। মার্শিয়াদ দুই হাতে ময়দা ছেনে যাচ্ছে। নুরাইসা জিজ্ঞাসু দৃষ্টিতে বলল, ইনশিরা আপু কোথায়? ও যশোর গিয়েছে। একা? না, সাথে আশফিক আছে। নুরাইসা চোখ বড় বড় নির্মিমেষ তাকিয়ে থাকে মার্শিয়াদের দিকে। মার্শিয়াদ অধর কোনো হেসে বলল, কি হয়েছে মিষ্টি? এভাবে তাকিয়ে আছেন কেন? নুরাইসা এক বৃহৎ ঢোক গিলে নরম গলায় বলল, আপনি ইনশিরাস আপু আশফিক স্যার সাথে যেতে দিলেন কেন? তাতে কি? তাদের তো বিয়ে হয়নি। বিয়ে তো আমার আপনারও হয়নি। নুরাইসা লজ্জা পায়। মাথা নিচু করে ফ্লোরে তাকায়। মার্শিয়াদ শান্ত গলায় বলল, যে কোনো সম্পর্কের ভিত্তি হল বিশ্বাস। বিশ্বাসবিহীন সম্পর্ক মাঝিবিহীন নৌকার মতো, যার গন্তব্য নেই। নুরাইসা ফুটবল গলায় বলল, সরি জান। ইটস ওকে। আমি আমার বোনকে বিশ্বাস করি। আর কি বলেন তো? ও একদম আপনাদের মতো নয়, আলাদা। নুরাইসা ভাবুক চোখে তাকিয়ে থাকে মার্শিয়াদের দিকে। পিৎজা তৈরির প্রথম ধাপ শেষ হলে তা ওভেনে দেয় মার্শিয়াদ। টাইম এন্ড পাওয়ার সেট করে দেয়। নুরাইসা নম্র গলায় বলল, জান। হু, আপনি রান্না করতে পারেন? হ্যাঁ। মমো ছোটবেলা থেকেই আমাদের ঘরের খাবার খাওয়ানোটা পছন্দ করতেন। বাইরের খাবার আমাদের জন্য এলাউড ছিল না। আর এখানে এসে একা থাকতে থাকতে অনেক কিছু শেখা হয়ে গেছে। নুরাইসা ফিকে গলায় বলল, আমি যে রান্না করতে পারি না। মার্শিয়াদ নুরাইসার কাছে এসে নাকে নাক ঘষে বলল, আমি কি আপনাকে রান্না করার জন্য বিয়ে করব নাকি? আমি তো আপনাকে আমার জন্য বিয়ের করব। মার্শিয়াদ নুরাইসার কোমর ধরে ওকে রেকের উপর থেকে নামায়। বলল, চলেন আপনাকে একটা জিনিস দেখাই। একটা অ্যালবাম বের করে তা দেখতে দেয় নুরাইসাকে। একের পর এক উল্টে তা দেখে চলছে নুরাইসা। মার্শিয়াদ নিবিড়ভাবে দেখছে নুরাইসাকে। নুরাইসার গালের উঁচু অংশটা একদম গোলাপি রং ধারণ করেছে। মার্শিয়াদ ফিচেল হেসে বলল, পিঙ্কি। নুরাইসা ধপ করে চোখ ফেলে মার্শিয়াদের দিকে। ঠোঁট ফুলিয়ে বলল, আমাকে আর পিঙ্কি বলবেন না? কেন? নুরাইসা আজরাহানের সাথে ঘটা ঘটনার কথা বলতেই হা হা করে হেসে উঠে মার্শিয়াদ। মার্শিয়াদ আবার বলল, পিঙ্কি, সরেন। কথা বলবো না আমি আপনার সাথে। মার্শিয়াদ স্নিগ্ধ গলায় বলল, ওকে ওকে, আর বলবো না।
আপনি বসেন। পিৎজা হয়েছে, আমি নিয়ে আসছি। পিৎজা খেতে খেতে নুরাইসার চোখ গিয়ে থামে মার্শিয়াদের লিভিং রুমের পূর্ব পাশের দেয়ালে, যেখানে একটা গিটার ঝুলানো। নুরাইসা উচ্ছ্বাসিত হয়ে গিটারের কাছে গিয়ে দাঁড়ায়। নরম গলায় বলল, এইটা আপনার? না, শিরার। ইনশিরা আপু গিটার বাজাতে পারে? হ্যাঁ, 3 বছর শিখেছিল। আপনি পারেন না? একটু। তাহলে আমাকে একটা গান শোনান। আর ইউ ক্রেজি মিষ্টি। আমি আর গান? অসম্ভব। নুরাইসা জেদ ধরে বসে অনুনয় করতে থাকে মার্শিয়াদকে। বেচারা মার্শিয়াদ ফিকে গলায় বলল, ওকে ওকে মেরি যান, বাট গান শুনে আবার বেহুশ হয়ে পড়ে না যান। তখন কিন্তু এই মাঝরাতে আমাকে বিপদে পড়তে হবে। মার্শিয়াদ গিটার হাতে নেয়, কাউচে গিয়ে বসে। ওর পাশেই বসে নুরাইসা। হাসি হাসি মুখ নিয়ে নির্নিমেষ তাকিয়ে দেখে মার্শিয়াদকে। मार्शियाद गिटारे आंगुल चालाए। हाँ कर देना छोटी मोटी गलतियों को माफ, इतना सा बस एहसान कर दे। तू जो है नाराज मेरी शासे ना चले, मान जा तू जीना ये आसान कर दे। तू खोल मेरी दिलों को और ले ले तलाशी, कोई भी मिलेगा ना तेरे सिवा। तेरी आंखों में देखता जो प्याज मुझे, मेरी आंखों में भी तुझे देखता है क्या। নুরাইসা উঠে এসে মার্শিয়াদের পায়ের উপর বসে। মার্শিয়াদ এক হাত দিয়ে আলগোছে ধরে নুরাইসাকে। মার্শিয়াদের ঠোঁটে এক গভীর চুমু খায় নুরাইসা। চলবে।